অনেকেই পুরো বই খুঁটিয়ে প্রশ্নের উত্তর পড়তে অসুবিধা হয় এবং এইভাবে হয়তো অনেকে পড়েও অভ্যস্ত নও। ফলে পড়ার সময় তোমাদের অনেক ছোট প্রশ্ন বাদ পড়ে যেতে পারে। তো কোনো সমস্যা নেই। আজকের আমি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন কটাই তোমরা ভালোভাবে করে যেও। এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। চাইলে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো ভিডিওটা পজ করে। এর আগে আমি তৃতীয় অধ্যায়ের ওপরে পার্ট 1 এবং পার্ট 2 এইভাবে ভাগ করে ক্লাস দিয়েছিলাম। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো, কিংবা ক্লাস 7 হিস্ট্রি বলে যে প্লে লিস্টটা করা আছে তার মধ্যেও পেয়ে যাবে। ক্লাসটা দেখার আগে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। তো এরকম আরো ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, সুবা কথার অর্থ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রদেশ। তোমরা যদি কেউ লিখে থাকো তাহলে আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলোর পাশে স্টার মেরে রাখো। নেক্সট, বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় বা কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে ঋগ্বেদে, ঐতরেয়, আরণ্যকে পাওয়া গিয়েছে। পরে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো, আইনি আকবরী গ্রন্থটি কার লেখা? আবুল ফজল। স্টার মারতে পারো যারা লিখছো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। নেক্সট, কে কোন গ্রন্থে বঙ্গদেশকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন? উত্তর হবে আবুল ফজল, তার আইনি আকবরী গ্রন্থে। নেক্সট, রঘুবংশম কাব্যটি কার লেখা? উত্তর হবে কালিদাস, বা কালিদাসের একটা কাব্য বা গ্রন্থ হচ্ছে রঘুবংশম। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কৌটিল্যের লেখা এই গ্রন্থটা। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বঙ্গ ও শুম্ভ নাম দুটির উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর হবে কালিদাসের রঘুবংশম। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1971 খ্রিস্টাব্দে। কোন কোন নদীর মধ্যবর্তী এলাকা বা অংশ বরেন্দ্র নামে পরিচিত ছিল? উত্তর হবে ভাগীরথী ও কতোয়া নদী। আচ্ছা, এরপরে পরীক্ষার কাছাকাছি সময়, মানে ওই মার্চের শেষে কিংবা এপ্রিলের ফার্স্টের দিকে আমি বড় প্রশ্নের উপর একটা সাজেশনের ভিডিও আনবো। ঠিক আছে? কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে করবে সেগুলো আমি বলে দেব। তার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট দেখো, গৌড়ের রাজধানী কি ছিল? উত্তর হবে কর্ণ সুবর্ণ। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয় প্রত্যেকটা স্কুলে। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে কর্ণ সুবর্ণ কোথাকার রাজধানী ছিল? উত্তর হবে গৌড়। এই গৌড়ের রাজা বা ছিলেন বা শাসক ছিলেন কিন্তু শশাঙ্ক। শশাঙ্ক কে ছিলেন? দেখো উত্তর, গুপ্ত সম্রাটে মহাসামন্ত, যিনি পরবর্তীকালে গৌড়ের শাসক বা রাজা হয়েছিলেন। গৌড়ের শাসক কে ছিলেন? শশাঙ্ক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উত্তর হবে বাণভট্ট। নেক্সট, কোন কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? উত্তর, বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুষী, মূল গল্প, পুরোটাই কিন্তু একটা গ্রন্থ বা বইয়ের নাম, আর হিউয়েন সাং এর বিবরণে। হিউয়েন সাং হচ্ছেন একজন চীনা পর্যটক, অর্থাৎ চীন দেশ থেকে ইনি আমাদের ভারতে এসেছিলেন, পুরো ভারত ঘুরেছেন এবং তিনি নিজের চোখে যা যা দেখেছেন, সমাজ, এই ভারতের সমাজ, অর্থনীতি, রাজার শাসন, তিনি যা দেখেছেন তো সেগুলো কিন্তু লিখেছেন। তার সেই বিবরণ বা বই থেকে কিন্তু আমরা জানতে পারি যে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হতো। বিদ্বেষী মানে তিনি বৌদ্ধ ধর্মের বিপরীতে ছিলেন, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম মানতেন না। চলো পরের প্রশ্ন দেখো, গৌড়বহ কাব্য কে রচনা করেছিলেন? এটি কোন ভাষায় লেখা হয়েছিল? এটাও ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মারো যারা লিখছো। উত্তর হবে যশোবর্মনের রাজকবি বাক্পতিরাজ। কোন ভাষায় লেখা হয়েছিল? প্রাকৃত ভাষায়, ঠিক আছে, বা প্রাকৃত ভাষায়। নেক্সট, সকলোত্তর পথনাথ কার উপাধি? উত্তর হবে হর্ষবর্ধন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। শশাঙ্কের আমলে কিসের মুদ্রা প্রচলিত ছিল? উত্তর সোনার। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবে। উত্তর গোপাল, বা বলতে পারে পাল বংশের প্রথম শাসক বা রাজা কে ছিলেন? গোপাল। এই গোপালই কিন্তু পাল বংশ প্রতিষ্ঠা করেছিল বাংলায়। আশা করি তোমাদের সেকেন্ড অধ্যায়, থার্ড অধ্যায় পড়া হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা লিখবে।
প্রশ্নটা হচ্ছে পাল বংশের পর বাংলায় কোন বংশের শাসন শুরু হয়েছিল? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে। পরের প্রশ্ন দেখো, কোন কাব্য বা সাহিত্য থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে রামচরিত কাব্য। রামচরিত কাব্য কার লেখা? উত্তর সন্ধ্যাকর নন্দী। তোমাদের জন্য সেকেন্ড প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্ট সেকশনে লিখবে। প্রশ্ন হচ্ছে, সন্ধ্যাকর নন্দী এই রামচরিত কাব্য কোন রাজার শাসনকালে লিখেছিলেন, কোন রাজার সময়ে লিখেছিলেন এবং কোন রাজাকে নিয়ে লিখেছিলেন? দুটো প্রশ্ন। তিনটে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই লিখবে। তো দেখি কজন দিতে পারো। নেক্সট দেখো, চোল রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর হবে থাঞ্জাভুর ও তাঞ্জোর। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মারো যারা লিখছো। গঙ্গায় কোন্ড চোল বা গঙ্গায় কোন চোল উপাধিটি কার? উত্তর হবে প্রথম রাজেন্দ্র। নেক্সট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কে কবে চোল রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে বিজয়ালয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ নদীর বদ্বীপকে ঘিরে চোল সাম্রাজ্য গড়ে উঠেছিল? কাবেরী। এই চোল সাম্রাজ্য কিন্তু ভারতের দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল। পাল সেন বংশ যেমন বাংলায় গড়ে উঠেছিল, শাসন করতো, সেরকম চোল শাসন শুরু হয়েছিল বা চোল সাম্রাজ্য গড়ে উঠেছিল দক্ষিণ ভারতে। নেক্সট প্রশ্ন দেখো, ত্রিশক্তির সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মারো। উত্তর হবে পাল বংশ। সেকেন্ড হচ্ছে গুজ্জর প্রতি, এটা কিন্তু একসাথে একটাই বংশ, গুজ্জর প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ। পরবর্তী প্রশ্ন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো। দিব্য, রুদক এবং ভীম। এদের মধ্যে ভীম ছিল উল্লেখযোগ্য। হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিল? পুষ্যবতী বংশের। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী বদ্বীপ এলাকা প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল? বঙ্গ। ভালোভাবে মনে রাখবে পদ্মা। পরবর্তী প্রশ্ন, বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে কি নামে পরিচিত ছিল? উত্তর হবে হরিকেল। নেক্সট, প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কি? সেটা হচ্ছে দেখো পুণ্ড্রবর্ধন। কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কির আক্রমণ হয়েছিল, তুর্কিরা আক্রমণ করেছিল? সেটা হচ্ছে রাজা লক্ষণ সেনের আমলে। এটাও খুব ভালোভাবে দেখে রাখবে প্রশ্নটা। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, কোন কোন নদী প্রাচীন বাংলার সীমানা তৈরি করেছিল? আচ্ছা, এখানে দুটো করে পড়ে গেছে, একটা কেটে দাও। তৈরি করেছিল, উত্তর হবে ভাগীরথী, পদ্মা ও মেঘনা প্রাচীন বাংলার সীমানা তৈরি করেছিল। তো এই 32টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভালোভাবে করো, এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। চেষ্টা করবে সবসময় শর্ট কোশ্চেনের ওপরে নাম্বারটা পুরো তোলার। আমি সবসময় বলে থাকি, কারণ বড় প্রশ্নে কিন্তু নাম্বার কাটার জায়গা থাকে, শর্ট কোশ্চেনে নাম্বার কাটার জায়গা থাকে না। একটা ঠিক করলেই 1 নাম্বার। সুতরাং তোমরা এর থেকেই নাম্বার তোলার সবসময় চেষ্টা করবে এবং এই প্রশ্নটা ভালোভাবে রেডি করো। পরবর্তী ক্লাসে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে?